কাশ্মীরে হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমের। নয়াদিল্লির সামরিক দুঃসাহস শক্তভাবে মোকাবেলার ঘোষণা পাক সেনা প্রধানের। ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, আগুন পৌঁছে গেছে জেরুজালেমে। সরিয়ে নেওয়া হয়েছে 10 এলাকার বাসিন্দাদের। আন্তর্জাতিক সহায়তার আহ্বান তেল আবিবের। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প। আপাতত দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী রুবিও। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হচ্ছেন ওয়ার্লস। এবং হজ সামনে রেখে সৌদি আরবে নজিরবিহীন নিরাপত্তা। অনুমতি ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা। নিয়ম না মানলে জরিমানা, ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কাশ্মীরে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে চাঞ্চল্যকর এই দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। আর উত্তেজনার মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান বলেছেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে। আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে, ছাড় পাবে না একজনও। হামলা আর পাল্টা হামলার শঙ্কার মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এর হাত রয়েছে, এমন বিস্ফোরক দাবি করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, হামলার পর ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। আরও বলা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই মহড়ায় সজোয়া যান ও অত্যাধুনিক রণসরঞ্জাম নিয়ে যুদ্ধ অনুশীলনে অংশ নেন পাকিস্তানি সেনারা। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে ওই যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে। এদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে কঠোর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। টানটান এই পরিস্থিতিতে ভারতকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বিমান হামলা আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ায় শিশুদের মধ্যে জরুরি সুরক্ষার প্রশিক্ষণও চালানো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি নিজেদের আকাশ সীমা বন্ধ করায় এর চাপ পড়বে দুই দেশের ওপরই। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে উভয় দেশের ফ্লাইট পরিচালনায় জ্বালানি ব্যয়, ট্রানজিট খরচ আর অপারেটিং কস্ট বেড়ে যাবে। পাকিস্তানের নিষেধাজ্ঞায় ভারতীয় এয়ারলাইন্সগুলো প্রতি সপ্তাহে 77 কোটি রুপি বাড়তি খরচ করতে হবে। অন্যদিকে ভারতের তুলনায় পাকিস্তানের বিমান শিল্পে কম প্রভাব পড়বে বলে জানান এভিয়েশন বিশেষজ্ঞরা। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদের অভিযোগ আনে ভারত, আর তা অস্বীকার করেছে পাকিস্তান। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যেও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপের মধ্যেই ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এই পদক্ষেপের এক সপ্তাহের মাথায় পাকিস্তানের উড়োজাহাজগুলোর জন্য একই নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বুধবার ভারত সরকারের এক নোটিশে বলা হয়েছে 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার কি ক্ষতি হতে পারে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে শত শত ভারতীয় ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় জ্বালানি এবং ট্রানজিট খরচ উভয়ই বেড়ে যাবে। সেই সঙ্গে লম্বা পথের ফ্লাইটগুলোতে জ্বালানি নিতে মাঝ পথে থামতে হবে, যা ফ্লাইট পরিচালনায় খরচ আরও বাড়িয়ে দেবে। এমনটা চলতে থাকলে ভারতীয় এয়ারলাইন্সগুলোর প্রতি সপ্তাহে প্রায় 77 কোটি রুপি বাড়তি খরচ করতে হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাস প্রতি তা ছাড়াতে পারে 307 কোটি রুপি, আর ফ্লাইট প্রতি অতিরিক্ত খরচ হতে পারে 1350 থেকে $3000। অবশ্য এমন সিদ্ধান্তে পাকিস্তানের নিজের হাতছাড়া হচ্ছে ওভারফ্লাইট ফি। একইভাবে ফ্লাইট পরিচালনায় বাড়তি সময় ও অপারেটিং খরচ বাড়ায় ভুগবে পাকিস্তানও, কেননা একটি এয়ারলাইন্সের মোট খরচের প্রায় 30% ব্যয় করতে হয় বিমানের জ্বালানিতে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই নিষেধাজ্ঞার প্রভাব ভারতের তুলনায় পাকিস্তানের বিমান শিল্পে কম পড়বে, কারণ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA শুধুমাত্র কুয়ালালামপুর রুটে ভারতীয় আকাশসীমা ব্যবহার করে, যেখানে প্রতিদিন 200 থেকে 300 ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। এদিকে মঙ্গলবার দেশটির জাতীয় বিমান সংস্থা PIA জানায়, দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ায় তারা ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রথম বন্ধ হয়নি। এর আগে 1999 সালে কার্গিল সংঘাতের পর এবং 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারতের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জম্মু কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেল, আতঙ্ক পুরোপুরি কাটেনি। তবে সেনা পাহারা কয়েক গুণ বাড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। রেস্তোরাঁগুলো আবারও খুলতে শুরু করেছে, বাড়ছে পর্যটকের ভিড়। ফের চিরচেনা রূপে ফিরছে ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর। ছবির মতো সাজানো এক ভূস্বর্গ জম্মু কাশ্মীরের পেহেলগাম। শান্ত এই অঞ্চল মাত্র এক সপ্তাহ আগেই সাক্ষী হয় রক্তাক্ত বিভীষিকাময় পরিস্থিতির। অস্ত্রধারীদের গুলিতে প্রাণ হারান 26 পর্যটক। তবে ওই হামলার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। পেহেলগামের রেস্তোরাঁগুলো খুলতে শুরু করেছে, ঘোড়সাওয়ারিরা ফিরেছেন কাজে, হ্রদের ধারে আবারও ভিড় করছেন পর্যটকরা। আমরা সন্ত্রাসী হামলার খবর জেনেও এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। এখন খুবই নিরাপদ অনুভব করছি। অনেক সেনা সদস্য দিনরাত পাহারা দিচ্ছেন আমাদের সুরক্ষার জন্য। হামলার পর গোটা অঞ্চলের পর্যটন থমকে গেলেও অর্থনীতির চাকা সচল রাখতে পর্যটকদের ফেরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট খাতের দায়িত্বশীলরা। পর্যটনই কাশ্মীরের জিডিপির 7 থেকে 8% যোগান দেয়। সেই খাতই হামলার পর মুখ থুবড়ে পড়েছিল। তবে কড়া সেনা পাহারায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রাও। ফলে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে জম্মু কাশ্মীর। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলের আগুন পৌঁছে গেছে জেরুজালেমেও। আগ্রাসী দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যা অন্তত 10টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই অবস্থায় আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে তেল আবিব। এদিকে অগ্নিসংযোগকারী সন্দেহে 18 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পড়ছে আগ্রাসী দাবানলে। বুধবার জেরুজালেমের পাহাড়ি সূত্রপাত হওয়া আগুন জ্বলছে দ্বিতীয় দিনের মতো। এখনো যেসব জায়গায় আগুন জ্বলছে সেগুলো নেভাতে 100টির বেশি দল কাজ করছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।
আগুনে জেরুজালেমের কয়েক হাজার একর জায়গা পুড়েছে। এর ভেতর ছারখার হয়ে গেছে 3000 একরের বেশি পাহাড়ি এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মদিইনের কানাডা পার্ক। আগ্রাসী দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। 1.5 বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংসতা চালালেও এখন বিধ্বংসী দাবানলের কাছে দিশেহারা ইসরায়েল। সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, বেশ কয়েকটি ফায়ার ফাইটিং বিমান পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। এদিকে জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে 18 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। তবে হিব্রু ভাষার গণমাধ্যমগুলোকে পুলিশ সূত্র জানায়, এখন পর্যন্ত মাত্র 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা মূল দাবানলের ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানলের শুরু কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেনি দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। মৌসুমী সাথী, সময় সংবাদ। সিগন্যাল গেট বিতর্কে রেশ কাটতে না কাটতেই মাইক ওয়ালসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। ওয়ালসের শূন্যপদ সাময়িকভাবে পূরণ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মাইক ওয়ালস এখন আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নেই। ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ওয়ালসকে মনোনয়ন দেওয়া হয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। যুদ্ধের ময়দান থেকে কংগ্রেস এবং হোয়াইট হাউস সব জায়গায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন মাইক। তেমনভাবে তিনি আন্তর্জাতিক পরিসরেও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সিগন্যাল গেট বিতর্কের পর থেকেই ওয়ালসের পদ নিয়ে প্রশ্ন উঠছিল। তিনি মার্চ মাসে একটি সিগন্যাল গ্রুপ চ্যাট তৈরি করেন, যেখানে ইয়েমেনের হাউথিদের ওপর হামলার পরিকল্পনা চলছিল। ভুলবশত সেই গোপন চ্যাটে যুক্ত হয়ে যান সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গ। পরে সেই গ্রুপ চ্যাটের কথাবার্তা ফাঁস হলে শুরু হয় তোলপাড়। যদিও ট্রাম্প প্রশাসন জানায় সেখানে গোপন কোনো নথি ছিল না, তবে ওয়ালসের ভূমিকাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। সংবাদ মাধ্যমে একে সিগন্যাল গেট নাম দেয়, যা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। সেই সময় থেকেই তার দায়িত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে ওয়ালসের সম্মান রক্ষায় পদচ্যুতি না দেখিয়ে তাকে কূটনৈতিক দায়িত্বে পাঠানো হয়েছে। ওয়ালসের শূন্য পদ সাময়িকভাবে পূরণ করবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি 2 দফতরের কাজ একসঙ্গে সামলাবেন বলে জানিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন একদিকে নতুন আস্থা প্রকাশ করছে, অন্যদিকে পূর্বের সমালোচনাও সামাল দিতে চাচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরবে এবারের 2025 হজ মৌসুমকে সামনে রেখে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হজ পালনের ক্ষেত্রে অনুমতি ছাড়া কেউ মক্কা নগরীতে প্রবেশ করলে বা হজ পালনের চেষ্টা করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। 2025 সালের হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীতে অননুমোদিত প্রবেশ ও হজ পালনের চেষ্টার বিরুদ্ধে অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি কঠোর অবস্থানে সৌদি আরব। পহেলা জিলকদ অর্থাৎ 29 এপ্রিল থেকে 14 জিলহজ অর্থাৎ 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে নতুন বিধিনিষেধ। অনুমতিপত্র ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, যারা এই ধরনের কাজকে সহায়তা করবেন, যেমন ভিজিট ভিসা দিয়ে কাউকে পাঠানো, আশ্রয় বা পরিবহন সেবা দেবে, তাদেরকেও করা হবে 1 লাখ সৌদি রিয়াল জরিমানা। সৌদি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, একাধিক ব্যক্তিকে সহায়তাকারীর জন্য জরিমানার পরিমাণ অনুপাতে বাড়ানো হবে। এমনকি ব্যবহার করা যানবাহন যদি অভিযুক্ত ব্যক্তির মালিকানাধীন হয়, তাহলে সেটি জব্দ করা হবে। আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে বিদেশি বাসিন্দাদের ক্ষেত্রে। অনুমতিপত্র ছাড়া হজ করতে গিয়ে ধরা পড়লে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি 10 বছরের জন্য সৌদি আরব প্রবেশে দেওয়া হবে নিষেধাজ্ঞা। চলতি বছর হজের জন্য সৌদি নাগরিক এবং বৈধ মুসলিম প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। অনুমোদন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সেটিকে সরাসরি আইন লঙ্ঘন হিসেবে বিবেচনার কথা জানিয়েছে সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু পদত্যাগ করেছেন। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি
পদ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আসন্ন নির্বাচনের আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জেন মিয়ংকে একটি মামলায় দেয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে জানব বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর আগে আবারও দেশটির রাজনীতিতে এলো এক ধাক্কা। নির্বাচনের পূর্ব প্রস্তুতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। বৃহস্পতিবার তার পদত্যাগের কথা জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। কারণ হিসেবে উল্লেখ করা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হান ডাক-সু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করবেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। এদিকে হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কথা ছিল অর্থমন্ত্রী চoi chang-mukের। তবে তিনিও বৃহস্পতিবার মন্ত্রিত্ব ছেড়ে দেন। জানান, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন না তিনি। দলীয় ক্রন্দলের কারণে তার এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ডিপিকে দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জে মিয়ংকে একটি মামলায় দেয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে নিম্ন আদালত খালাস দেওয়া আপিল সিদ্ধান্ত বাতিল করে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মে মাসের শুরুতেই ব্রিটেন জুড়ে দেখা দিয়েছে রেকর্ড গরম। লন্ডনের কিউ গার্ডেনে তাপমাত্রা ছুঁয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের জন্য ইতিহাসে প্রথম। গরমে হাঁসফাঁস করলেও রোদ উপভোগে পার্কে ভিড় করেছেন আবার অনেকে। সূর্য উঁকি দিতে লন্ডনের পার্কগুলোতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কেউ ঘাসে শুয়ে আছেন, কেউ আইসক্রিম খাচ্ছেন, আবার কেউ রোদ থেকে বাঁচতে মাখছেন সানস্ক্রিন। চারপাশে উৎসবের আমেজ, যেন রোদই উৎসবের মূল কারণ। ব্রিটিশ আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিউ গার্ডেনে 28 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে মে মাসের প্রথম দিনের জন্য, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল 1990 সালে স্কটল্যান্ডের লসিমাউথে 27.4 ডিগ্রি। ভ্রমণ পিপাসুদের মুখে রোদের প্রশংসা, তবে স্থায়ী বাসিন্দারা কিছুটা উদ্বিগ্ন। কেউ বলছেন ইউরোপের মূল ভূখণ্ডের তুলনায় লন্ডনে অনেক বেশি গরম। কেউ আবার বলছেন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এতটা শুষ্কতা আর গরম চিন্তার কারণ। স্থানীয়দের মধ্যে এখন দেখা যাচ্ছে গ্রীষ্মের আমেজ। তবে এমন অস্বাভাবিক তাপমাত্রা শুধু আনন্দ নয়, বরং ভবিষ্যতের জলবায়ু বিপর্যয়ের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই এবার দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদি নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 3 দফা পরোক্ষ বৈঠকেও সমাধান হয়নি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উত্তেজনার। আগামী শনিবার রোমে হতে যাচ্ছে 4র্থ দফার বৈঠক। এর আগেই ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যালের অবৈধ বাণিজ্যর অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। বুধবার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, ইরানের সঙ্গে শত শত কোটি ডলারের পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত 4 বিক্রেতা এবং 1 ক্রেতাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। চীন সহ অন্যান্য দেশের সঙ্গে ইরানের অবৈধ বাণিজ্য বন্ধে প্রেসিডেন্ট অঙ্গীকারবদ্ধ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত থাকায় সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইরান ভিত্তিক 7 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া তালিকায় 2টি বাহনও রয়েছে। তবে নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। যে কোনো মূল্যে দেশটির পারমাণবিক অর্জন ঠেকাতে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানকে বশে আনার পন্থা কেবল 2টো, হয় বল প্রয়োগ, নইলে চুক্তি করা। আর পশ্চিমাদের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অনুমোদিত মাত্রার চেয়ে বৃদ্ধি করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তেহরান সবসময় বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সবসময়ই শান্তিপূর্ণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন নিজেদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থান নিরাপত্তার দাবিতে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ফিলিপিন্সে শ্রমিকদের মিছিলে
পুলিশের সঙ্গে হয়েছে সংঘর্ষ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতীয় স্মৃতিস্তম্ভ পার্কে হাজার হাজার শ্রমিকের মিছিলে অংশ নেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। কড়া নিরাপত্তার মধ্যে শ্রমিকেরা বিক্ষোভ করেন বিতর্কিত আউটসোর্সিং আইন ও কম মজুরির বিরুদ্ধে। শ্রমিক সংগঠনগুলো বলছে দেশে প্রায় 2 লাখ মানুষ শ্রমিক দিবসের মিছিলে অংশ নিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তো শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক ও কৃষকদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচিত হয়েছেন। মে দিবস উপলক্ষে রাজপথে নামেন জাপানের বাসিন্দারাও। বৃহস্পতিবার টোকিওতে হাজার হাজার মানুষ একটি পার্কে জড়ো হয়ে পরে মিছিল করেন। ঢাকঢোল বাজিয়ে ও বানজাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। এটি একদিকে যেমন উৎসব, তেমনি শ্রমিক অধিকার নিয়ে বার্তা দেওয়ার একটি সুযোগ। আয়োজকেরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, বেতন বাড়ানো ও মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের দুর্দশার বিষয়টি তুলে ধরেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইউনিয়নগুলোর ডাকা সমাবেশে ন্যায্য মজুরি, কাজের সময় ও ছাঁটাই রোধে শক্তিশালী আইন প্রণয়নের দাবি তোলেন শ্রমিকেরা। দক্ষিণ কোরিয়ায় মে দিবস বরাবরই শ্রমিক অসন্তোষের 12 মাসি সূচক হিসেবে বিবেচিত হয়। এবছরও কর্মসংস্থানের নিরাপত্তা ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ পায় সমাবেশে। ফিলিপিন্সের ম্যানিলায় শ্রমিক দিবসের মিছিলে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ন্যূনতম মজুরি বাড়ানো, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা ও দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার দাবি তোলে শ্রমিক সংগঠনগুলো। কাকুলি আক্তার, সময় সংবাদ। চীনের মহাকাশ অভিযানে সাফল্যের মুকুটে যোগ হলো আরও একটি পালক। 180 দিনের দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে ঘরে ফিরলেন শেনঝৌ 19-এর 3 নভোচারী। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রথম নারী স্পেস ফ্লাইট ইঞ্জিনিয়ারও। স্থানীয় সময় বুধবার উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার ডোংফেং ল্যান্ডিং সাইটে নিরাপদে অবতরণ করে শেনঝৌ 19-এর ক্যাপসুল। চীনের ম্যানড স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী ক্যাপসুলে ছিলেন 3 নভোচারী কাই সুজে, সং লিংডং এবং বহুল আলোচিত ওয়াং হাউজে। ওয়াং হাউজে চীনের ইতিহাসের প্রথম নারী স্পেস ফ্লাইট ইঞ্জিনিয়ার। প্রথম মহাকাশ যাত্রা শেষে সফলভাবে পৃথিবীতে ফিরলেন তিনি। ক্যাপসুল থেকে বেরিয়ে 180 দিনের দীর্ঘ এই মহাকাশ যাত্রা নিয়ে কথা বলেন। সামনে আরো কঠিন অভিযানে চীনা নভোচারীরা সাফল্যের স্বাক্ষর রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ওয়াং হাউজে। ঘরে ফিরতে ভালো লাগছে। মহাকাশে 180 দিনের বেশি সময়ের এই যাত্রা ছিল শরীরের জন্য এক পরীক্ষা আর মনের জন্য এক সাধনা। এই মিশন আমাকে সেই শক্তি দিয়েছে আরো কঠিন মিশনের দায়িত্ব নিতে প্রস্তুত। প্রতিবার যখন মহাকাশ স্টেশন থেকে আকাশপানে তাকিয়েছি, তখনই এই বিশ্বাস আরো গভীর হয়েছে যে আমরা চীনা নভোচারীরা সামনে আরো অনেক দূর যাব। মহাশূন্যের গভীর থেকে গভীরতরে পা বাড়াবো। 2024 সালের 30 অক্টোবর উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে শেনঝৌ 19। অভিযানের শেষ দিকে মহাকাশ স্টেশন হস্তান্তর করেন শেনঝৌ 20 নভোচারীদের কাছে, যারা শুক্রবার মহাকাশে পৌঁছান। সেই দায়িত্ব হস্তান্তর শেষে শুরু হয় ফেরার প্রস্তুতি। নিরাপদ অবতরণের পর দ্রুত উদ্ধার কাজে নামে ইনার মঙ্গোলিয়ার উদ্ধার দল। মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে প্রত্যাবর্তনের প্রতিটি ধাপে ছিল কড়া নজরদারি। ইতোমধ্যে এই মিশনকে পূর্ণ সফলতা বলে ঘোষণা দিয়েছে চীনের ম্যানড স্পেস এজেন্সি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পা দিয়ে ব্যতিক্রমী পুতুল খেলা দেখাচ্ছেন এক জার্মান শিল্পী, যেখানে তার পা দুটি হয়ে ওঠে পাপেটের মুখ। অ্যান ক্লিকে নামের এই শিল্পী প্রশংসিত হয়েছেন অস্ট্রেলিয়ার কমেডি ফেস্টিভ্যাল, জাপান, চীন, পেরু এবং ভারতও। তারা সব ব্যতিক্রমী এই শিল্পে একদিন স্বীকৃতিও পাবে। পরচুলা একটা ছোট্ট নাক, আর তাতেই তৈরি হয় এক একটা প্রাণবন্ত চরিত্র। নিজেদের মধ্যে কথা বলে, ঝগড়া করে, আবার মিলেও যায়, কিন্তু অভিনয় করে শুধুই পা দিয়ে। অ্যান ক্লিঙ্গে পা দিয়ে পুতুল খেলা বা পাপেট শো দেখানো একজন জার্মান শিল্পী তিনি। তার এই অভিনব কসরতের নাম ফুট থিয়েটার, যেখানে পা দুটোই হয়ে ওঠে পাপেটের মুখ আর পুরো শরীরটাই যেন এক নাট্যমঞ্চ। পা দিয়ে পুতুল নাচ দেখানো একমাত্র থিয়েটার শিল্পী আমি। আমার পা পুতুলের শরীর আর আমার হাত দুটো পুতুলের হাতের মতো কাজ করে। ক্লিঙ্গের পা নির্ভর পাপেট শো প্রশংসিত হয়েছে অস্ট্রেলিয়ার কমেডি ফেস্টিভ্যাল, জাপান, চীন, পেরু এবং ভারতেও। অংশ নিয়েছেন ইউরোপের নানা অনুষ্ঠানে, এর মধ্যে ব্রিটেনস গট ট্যালেন্ট অন্যতম।
ক্লিংগের পরিবেশনায় রয়েছে বিচিত্রতা। নীরব কমেডি থেকে সংলাপ ভিত্তিক রূপকথাও স্থান পেয়েছে তার পুতুল খেলায়। বর্তমানে তিনি মঞ্চস্থ করছেন গ্রিম ভাইদের শিশুতোষ জনপ্রিয় গল্প রাম্পেলস্টিলটনস্কিন। তার আশা ব্যতিক্রমী এই শিল্প একদিন স্বীকৃতি পাবে, এগিয়ে নেবে আগামী প্রজন্ম। তাই শিষ্য খুঁজছেন অ্যান ক্লিংগে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কাশ্মীরে হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমের। নয়াদিল্লির সামরিক দুঃসাহস শক্তভাবে মোকাবেলার ঘোষণা পাক সেনা প্রধানের। এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প। আপাতত দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী রুবিও। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হচ্ছেন ওয়ালস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।